বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27শে জুন 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির চতুর্থ ক্লাস। এবং আজ আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন, নিন্দনীয় নরহত্যা এবং খুন। গতকাল আমরা আলোচনা করেছিলাম, শেষ করতে পারিনি। আজ আমরা এটা সম্পূর্ণ করব আর কি, এই প্রশ্নটা। তো প্রথমে জানা দরকার নরহত্যা কি। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে সেটাকে বলে নরহত্যা। এখন নরহত্যা হলো দুই প্রকার, আইনগত নরহত্যা আর নিন্দনীয় নরহত্যা। এখন আইনগত নরহত্যার কোনো সংজ্ঞা দণ্ডবিধিতে দেয় নাই। আইনগত নরহত্যা কি? যে নরহত্যা করলে শাস্তির কোনো ব্যবস্থা নাই, সেটাকে বলে আইনগত নরহত্যা। ওই যে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগে কাউকে হত্যা করছেন, জল্লাদ ফাঁসি কার্যকর করছে, এইগুলোর জন্য কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নাই, এই কারণে এগুলো হলো আইনগত নরহত্যা। অপরদিকে যে নরহত্যার জন্য শাস্তির ব্যবস্থা আছে সেটাকে বলে বেআইনি বা নিন্দনীয় নরহত্যা। এখন এই নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিয়েছে 299 ধারায়, শাস্তি বলেছে 304 ধারায়। নিন্দনীয় নরহত্যাটার সংজ্ঞা হলো, আপনি ইন্টেনশনালি কেউ যদি আরেকজনকে হত্যা করে, মানে অভিপ্রায় নিয়ে করুক অভিপ্রায় ছাড়া করুক, হত্যা করলেই সেটা নিন্দনীয় নরহত্যা। এখন এই নিন্দনীয় নরহত্যা খুন হবে কিনা এটা বোঝার জন্য আমাদের পড়তে হবে 300 ধারা। কত ধারা? 300 ধারা। 300 ধারার দুইটা ভাগ আছে। 300 ধারার প্রথম ভাগে আছে 4টা অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, মানে যখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হবে। এই 4টা অনুচ্ছেদ কি কি? 4টা অনুচ্ছেদ শুনেন। 4টা অনুচ্ছেদের প্রথম হলো অভিপ্রায়, ইন্টেনশন। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিরে পূর্ব পরিকল্পনা অভিপ্রায় নিয়ে হত্যা করে, প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, দ্বিতীয়ত সেটা মানে পরিণত হচ্ছে খুনে, যেহেতু অভিপ্রায় নিয়ে কার্যটি করা হয়েছে। তারপর সে জ্ঞান। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে এমন জ্ঞান নিয়ে আঘাত করে, সে জানে যে আঘাতের ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, তখন এর প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, এবং তারপরে সেটা হচ্ছে কি খুন। তারপর নেচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির এমন আঘাত করে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য কি যথেষ্ট, তাহলে প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, তারপরে হচ্ছে কি সেটা খুন। তার মানে আমরা বলতে পারি যে নিন্দনীয় নরহত্যার আগে এটা হচ্ছে কি খুন। সবশেষে যে চতুর্থ অনুচ্ছেদ, সেটা হলো ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, বা আসন্ন বিপজ্জনক কার্য, যে ক্ষেত্রে আপনার অভিপ্রায় নাই, নির্দিষ্ট কোনো ব্যক্তির হত্যা করার কি নাই, অভিপ্রায় নাই, বাট তারপরেও আপনি এমন একটা বিপজ্জনক কার্য করেছেন যার একমাত্র স্বাভাবিক ফলাফল হলো মৃত্যু, সেটাও কি হবে? নিন্দনীয় নরহত্যা, খুন হিসেবে গণ্য হবে। ওই যে জনতার উপর গুলি চালাইছেন, যদি বলেন যে আমার তো নির্দিষ্ট কোনো জনতার হত্যা করার অভিপ্রায় ছিল না, নির্দিষ্ট করে দরকার নাই, আপনি এমন একটা বিপজ্জনক কার্য করেছেন যার একমাত্র ফলাফল হচ্ছে কি মৃত্যু, সো এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা, খুন হিসেবে গণ্য হবে। এই 4টা অনুচ্ছেদ আমাদের আশেপাশের সকল নিন্দনীয় নরহত্যার ঘটনার সাথে যদি এই 4টা অনুচ্ছেদের কোনো একটা ম্যাচ করে যায়, তখন সেই নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হবে। এখন আমরা 300 ধারার যে দ্বিতীয় অংশ, ব্যতিক্রম অংশ, এটার বলে ব্যতিক্রম অংশ। এখানে ব্যতিক্রম আছে কয়টা? 5টা। 5টা। প্রথম ব্যতিক্রম, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি একজন আর একজনকে হত্যা করে, সেটা খুন হবে না, সেটা নিন্দনীয় নরহত্যা হিসেবেই থাকে। ওই যে একজন আর একজনে এমন একটা আপত্তিকর কথা বলেছে, সে হঠাৎ উত্তেজিত হয়ে তারে হত্যা করে ফেলছে, এটা নিন্দনীয় নরহত্যা, এটা কি হবে না? খুন হবে না। তবে উত্তেজনা থাকলেও 3টা ক্ষেত্রে খুন হতে পারে। যদি আপনি উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করেন, যদি সরকারি কর্মচারী আপনার উত্তেজনা দেয় এবং তারা যদি আপনি হত্যা করেন, তাহলে সেটা কি হবে? খুন। আর আপনার উত্তেজনা যে ব্যক্তি দিয়েছিল, সে দিয়েছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে, অর্থাৎ প্রথমে আপনি তার আঘাত করছিলেন, সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। কেন আত্মরক্ষার অধিকার সে প্রয়োগ করলো? আপনি রাগ হয়ে তার দ্বিতীয়বার আঘাত করছেন, মারা গেছে, এটা খুন। তাহলে উত্তেজনাকে যদি আপনি 3টা ক্ষেত্রে ব্যবহার করেন, 3টা ক্ষেত্রে কি হবে? খুন হবে। আচ্ছা, এরপরে 5টা ব্যতিক্রমের যে দ্বিতীয় ব্যতিক্রম হলো, যদি আপনি আত্মরক্ষার অধিকার অতিক্রম করেন, মানে সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এটা অতিক্রম করে যদি কাউরে হত্যা করেন, তাহলে সেটা নিন্দনীয় নরহত্যাই হবে, কি হবে না? খুন হবে না। তৃতীয় ব্যতিক্রম হলো, একজন সরকারি কর্মকর্তা, তার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনকালে সে একজনকে আঘাত করছে। ধরেন পুলিশ গ্রেফতারের ক্ষেত্রে গ্রেফতার করতে গেছে,
আসামি, কুখ্যাত আসামি দৌড় দিছে, পুলিশ তারে গুলি করছে পায়ে। এখন পায়েই এমন শিরায় তার গুলিটা লাগছে, রক্তক্ষরণে ওই লোক মারা গেছে। তাহলে পুলিশ এক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা করেছে বলে গণ্য হবে। কোনো অপরাধ করে নাই সেটা কিন্তু না, কি করেছে? নিন্দনীয় নরহত্যা। চতুর্থ যে ব্যতিক্রম সেটা হলো সাডেন ফাইট, আকস্মিক কলহ। যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে আগে থেকেই মত পার্থক্য আছে, দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, এই পরিস্থিতিতে যদি একজন আর একজনকে হত্যা করে, তখন সেটা হয়ে যাবে কি? নিন্দনীয় নরহত্যা, খুন হবে না। পঞ্চম যেটা অনুচ্ছেদ সেটা হলো যে আপনার সম্মতি সহকারে মৃত্যু। 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি, তিনি ছেলে হোক বা মেয়ে হোক, তিনি যদি সম্মতি দেন কাউকে যে আমাকে মেরে ফেলো, তাহলে এটা কি হবে? এটা নিন্দনীয় নরহত্যাই হবে, এটা খুন হিসেবে গণ্য হবে। এই ছিল আমাদের হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার এন্ড হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, এই দুইটার বিস্তারিত আলোচনা। এখন আমরা এই যে আপনার 23 নাম্বার পেজ, 23 নাম্বার পেজের অর্থাৎ থেকে একটু পড়বো, গতকাল এখান থেকে পড়ি নেই, একটু দেখেন। পেয়েছেন? অর্থাৎ দেখেন, আমার দেখলে আসবে না, আমার দেখলে আর আসবে না। অর্থাৎ নিন্দনীয় নরহত্যাটি খুন হতে পারে, আবার নাও হতে পারে। নিন্দনীয় নরহত্যাটি খুন হবে নাকি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা হবে, তা নির্ধারণ করতে হলে দেখতে হবে উক্ত নিন্দনীয় নরহত্যাটি 300 ধারার খুনের দ্বিতীয় শর্ত পূরণ, 300 ধারা খুনের শর্ত পূরণ করে কিনা। যদি 300 ধারা খুনের শর্ত পূরণ করে তাহলে সেটা খুন হবে। যদি এমন হয় যে কোনো হত্যা 299 বা 300 ধারার প্রথম অংশের শর্ত পূরণ করেছে, সেই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যাকে খুন বলা যাবে। সো এটা মুখস্থ করার কিছু নাই, আপনি জাস্ট আপনার ব্যাখ্যা দিবেন যে প্রথমত এটা নিন্দনীয় নরহত্যা হচ্ছে। এরপরে যদি 300 ধারার প্রথম অংশের যে শর্তগুলো আছে, অনুচ্ছেদগুলো আছে, সেগুলো যদি প্রমাণ করে তাহলে সেটা হয়ে যাবে কি? খুন। কোনটি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা তা জানতে হলে 299 সাথে 300 ধারার দ্বিতীয় অংশ দেখতে হবে। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কারণ সকল খুনেই নিন্দনীয় নরহত্যার কি থাকে? শর্ত থাকে। কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়, কারণ সকল নিন্দনীয় নরহত্যা 300 ধারার শর্ত পূরণ নাও করতে পারে। অর্থাৎ খুন হতে হলে অবশ্যই 300 ধারার শর্ত পূরণ করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। তো এই ছিল আমাদের গতকালকের আলোচনা। এবার আমরা একটু একেবারে প্রথমে চলে আসি প্রশ্নে, 19 নাম্বার পেজে চলে আসেন। 19 নাম্বার পেজ, পাঁচের এ নাম্বার প্রশ্নটা দেখেন। অপরাধমূলক নরহত্যা, কালপেবল হোমিসাইড এবং খুন কাকে বলে? দুইটা আমরা পাইছি, আবার পড়বো, সমস্যা নাই। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা আর হত্যার পর্যায়ভুক্ত নয়, এর মধ্যে পার্থক্য আলোচনা করুন। আপনারা সরাসরি বলতে পারতো যে খুন আর নরহত্যার, নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য, তা না বইলে পেঁচাচ্ছে আর কি, যে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার মানে হলো খুন, আর হত্যার পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যা মানে যেটা খুন হয় নাই। তার মানে পার্থক্য চাইছে কিসের? খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য। সহজে বললে হতো যে খুন আর নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য লিখুন, তা না বলে কি বলতেছে? পেঁচাইয়া বলতেছে। আচ্ছা, আমরা এটার উত্তর একটু পড়ি আসেন। ওই গতকালই শুরু করছিলাম, ভূমিকা পাইছি, অপরাধমূলক নরহত্যা পড়ছি, শাস্তিতে চলে আসি। আসেন, শাস্তি পেয়েছেন না? হ্যাঁ, পার্থক্যর আগে তো যে আগে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা, শাস্তি, শাস্তি খুনের উপরে দেখেন শাস্তি আর নাই। হ্যাঁ, দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি সম্পর্কে আলোচনা করছে। কত ধারায়? 304। দণ্ডবিধির 304 ধারা অনুযায়ী অভিপ্রায় সহ অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে যাবজ্জীবন কারাদণ্ড। অভিপ্রায় সহ বলতেন, অভিপ্রায় সহ, অভিপ্রায় সহ যদি অপরাধজনক নরহত্যা সংঘটিত হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কত? 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। এখন আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার, অভিপ্রায় থাকলে তো খুন হয়, তাহলে অভিপ্রায় সহ এটা নিন্দনীয় নরহত্যা কেন হলো? এই অভিপ্রায়টা হলো তাৎক্ষণিক অভিপ্রায়।
তাৎক্ষণিক অভিপ্রায় কি, মানে আরিফ সাহেব রতিন সাহেব রে এমন একটা বাজে কথা বলছে, রতিন সাহেব বলতেছে যে আরিফ দাদা আপনারা তো ভালো ভাবছিলাম, আপনি এমন কথা বলছেন, আমি বাঁচিয়ে না বাঁচি আপনার এই মুহূর্তে আমি হত্যা করে ফেলবো। তার রতিন কিন্তু বাড়ি থেকে পরিকল্পনা করে আসে নাই, এই অভিপ্রায়টা হচ্ছে কি ইনস্ট্যান্ট অভিপ্রায়, মানে হঠাৎ রাগ হয়েছে শেষ করে ফেলবো। তাহলে এই অভিপ্রায় যদি তাৎক্ষণিক ভাবে থাকে তাহলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কত 10 বছর। আর এটা দেখেন অভিপ্রায় ব্যতীত গোল্ডেন, অভিপ্রায় ব্যতীত অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে, অভিপ্রায় ব্যতীত যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত হতে পারে 10 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে। তাহলে অভিপ্রায় সহ হইলে কত যাবজ্জীবন 10 বছর, অভিপ্রায় ছাড়া হইলে কত। এই এই অভিপ্রায়টা কি অভিপ্রায়, তাৎক্ষণিক অভিপ্রায়। এটা কি ওই যে বাড়ি থেকে পরিকল্পনা করে আসছে সেটা না, সেটা না, বোঝা গেল। এবার আসেন খুন। খুনের সংজ্ঞা তো মোটামুটি আমরা জানি, এই যে দেখেন অপরাধজনক নরহত্যা যখন কোনো কলহ উত্তেজনা ব্যতীত বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় তখন তাকে খুন বা মার্ডার বলে। দণ্ডবিধির 300 ধারা অনুযায়ী কতিপয় ব্যতিক্রম ব্যতীত অপরাধজনক নরহত্যা খুন বলে বিবেচিত হবে যদি মৃত্যু সংগঠনকারী কাজটি করা হয় মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে। নাকি অপরাধীর জানা আছে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, অথবা কার্য সম্পাদনকারী জানে যে কাজটি এমনই বিপজ্জনক যে তার ফলে অবশ্যই কি ঘটবে, মৃত্যু ঘটবে। এটা আপনার ওই মুখস্থ করার কিছু নাই। উদাহরণ আর পড়লাম না, খুনের শাস্তি আসি দেখেন। আজকাল তো আপনারা বাংলা সিনেমা দেখেন না, আমাদের সময় তো আমরা ওই শুক্রবারে বিটিভিতে হতো, তো তখন ওই বাংলা সিনেমা দেখলেই 302 ধারা এমনি জানা যাইতো, একেবারে শেষ দৃশ্যে বলতে যে তারে 302 ধারা অনুসারে এত শাস্তি দেওয়া হলো। দেখেন তো খুনের শাস্তি দণ্ডবিধির 302 ধারা অনুসারে যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে। তাইলে নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা 299, শাস্তি 304, খুনের সংজ্ঞা 300, শাস্তি 302। এখন আমরা চলে আসি দেখেন হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এবং হত্যার পর্যায়ভুক্ত নয় নরহত্যা, মানে খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য বুঝছেন। পার্থক্য যে কোনো জিনিসের পার্থক্য কিন্তু ওই যে আমি বললাম যে আপনি যদি এই জায়গা পার্থক্য নাও পড়ি তাও আমরা কি কি পার্থক্য আপনি লিখতে পারবেন। দেখেন সংজ্ঞাগত, এটার সংজ্ঞা, এটার সংজ্ঞা, ধারাগত, এটার দ্বারা, এটার দ্বারা, তারপরে আপনি তারপরে দেবেন ইংরেজি প্রতিশব্দ, এটার ইংরেজি প্রতিশব্দ এই, এটার ইংরেজি প্রতিশব্দ এই, এটার বলে কালপল হোমিসাইড, এটার বলে মার্ডার। উদাহরণ, উদাহরণগত দিবেন, এটার উদাহরণ এই, এটার উদাহরণ এই, 4টে হয়ে গেছে। তারপরে দিলেন শাস্তি, এটার শাস্তি এই, এটার শাস্তি এই, কয়টা হয়েছে 5টা। লঘুতর গুরুতর, এটা লঘুতর অপরাধ, এটা কি গুরুতর অপরাধ নাকি। তারপরে একটির ক্ষেত্রে অপরটি, সকল খুনি নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। তারপর দেখেন এইভাবে দিতে পারেন পরিকল্পনা, খুনের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা থাকবে, নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে পরিকল্পনা থাকতেও পারে নাও পারে। এই তো 7-8টা তো নরমালি একটার সাথে আরেকটা তুলনা করলেই 7-8টা কি হয়ে যায়। এজন্য যারা এই পার্থক্য মুখস্থ করেন তারা হলো বোকা। আমাদের দণ্ডবিধির কিসের সাথে কিসের পার্থক্য দিবে আমি তো জানি না, আমার তো জানতে হবে যে অপরাধের সম্পর্কে ধারণা নিতে হবে যে ওটার ইংরেজি কি, ওটার ধারা কত, ওটার সংজ্ঞা কি, তাহলে আমি এটা বিস্তারিত কি জানতে পারবো। বুঝতে পারছেন, তাহলে বিস্তারিত জানতে পারবো। এই হলো আপনার নিন্দনীয় নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য। সো আমরা এখানে পার্থক্য বিস্তারিত পড়বো না, জাস্ট যেটা পড়ার দরকার সেটা পড়বো। দেখেন সংজ্ঞাগত, দেখেন সংজ্ঞাগত আর না বললাম, মূল বা শাখা। অপরাধজনক নরহত্যা হলো মূল অপরাধ, পক্ষান্তরে খুন অপরাধজনক নরহত্যার একটি শাখা হিসেবে গণ্য হয়। একটি অপরটি হিসেবে সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, কিন্তু সকল খুন অবশ্যই অপরাধজনক কি নরহত্যা। উপাদান, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে সকল উপাদান বিদ্যমান থাকে না, পক্ষান্তরে খুনের ক্ষেত্রে অপরাধের কি সকল উপাদান বিদ্যমান থাকে। তারপরে দেখেন কারণের প্রশ্নে, কারণ মানে হলো যে যদি আকস্মিক হত্যা করে গুরুতর আকস্মিক উত্তেজিত হয় তাহলে সেটা হয় কি নিন্দনীয় নরহত্যা। পূর্ব পরিকল্পনা নিয়ে অভিপ্রায় নিয়ে করলে সেটা হবে কি খুন। ফলাফল বিবেচনা, অপরাধজনক কাজের পরোক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয়
তখন তো অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হয়। পক্ষান্তরে প্রত্যক্ষ ফল হলে কি হয়? খুন। অপরাধের প্রকৃতি দেখেন, অপরাধজনক নরহত্যা খুন অপেক্ষা লঘুতর অপরাধ। পক্ষান্তরে খুন হলো অপরাধজনক নরহত্যা থেকে কি অপরাধ? গুরুতর অপরাধ। ধারাগত দেখেন, অপরাধজনক নরহত্যা 299 ধারায় সংজ্ঞা, শাস্তি 304 ধারায়। পক্ষান্তরে খুনের সংজ্ঞা 300 ধারায়, শাস্তি কত ধারায়? 302 ধারায়। দুইটা শাস্তিও আলোচনা করলেন, এটার শাস্তি এই, এটার শাস্তি এই। তারপর ইংরেজি প্রতিশব্দ, এটার বলে কালপাবল হোমিসাইড, এটা বলে মার্ডার। অসৎ জ্ঞান, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অসৎ জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু খুনের ক্ষেত্রে অবশ্যই কি অসৎ জ্ঞান থেকে পূর্ব পরিকল্পনা একই নিষ্ঠুরতা। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে নিষ্ঠুরতা নাও থাকতে পারে, খুনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? নিষ্ঠুরতা থাকবে। বুঝছেন? এত না লিখে সময় কম থাকলে 5-7টা যতগুলা মাথায় আসে সেইগুলা লিখবেন, আর যদি বেশি মার্ক থাকে তাহলে আমার সময় থাকলে বেশি লিখবেন, কিন্তু ওই যে 5-7টা অ্যাটলিস্ট লেখাই লাগবে। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখি, বলেন। আচ্ছা, ওই যে এক নর কর্তৃক অপর কোন নরহত্যাকে নরহত্যা হিসেবে গণ্য হয়, তবে নরহত্যাটি যদি ড্যাশ সহকারে, এটা হলো ইন্টেনশন বা অভিপ্রায়, অভিপ্রায় সহকারে সংগঠিত হয় তাকে আচ্ছা, নরহত্যাটি যদি ড্যাশ সহকারে সংগঠিত হয় তখন তাকে অপরাধমূলক নরহত্যা বলে। এটা দোষীমন সহকারে, হ্যাঁ ওই দোষীমন যোগ করে দেন। জি, ওই যে এবড়া থেবড়া হয়ে গেছে না, এ জায়গা দোষীমন হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, আমরা বি নাম্বার প্রশ্নে আসি। কখন নিন্দনীয় নরহত্যা অপরাধমূলক বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় এবং কখন খুন হিসেবে গণ্য হয় না? মানে আমার জানতে চাইছে কত দ্বারা? 300 দ্বারা। কখন খুন হিসেবে গণ্য হয় 300 দ্বারার প্রথম অংশ, কখন খুন হিসেবে গণ্য হয় না 300 দ্বারার কত অংশ? দ্বিতীয় অংশ। এই তো এগুলাই, সো এটা তো পড়ছি আর আলোচনা করলাম না। সরাসরি চলে আসেন সিতে, 23 নাম্বার পেজে। 23 নাম্বার পেজে আসেন। সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। উত্তরে লেখা আছে বি এর উত্তরের অনুরূপ। মানে আপনি 300 ধারার প্রথম অংশ আলোচনা করবেন, দ্বিতীয় অংশ আলোচনা করবেন, তারপরে লিখবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে সকল আলোচনার পরিশেষে বলা যায় যে যে অভিপ্রায় ছাড়া করলে সেটার বলে অপরাধমূলক নরহত্যার। অপরাধমূলক নরহত্যা যখন অভিপ্রায় নিয়ে করে তখন সেটা কি হয়? খুন হয়। তাইলে বলা যায় যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন হতেও পারে, নাও পারে। এই যে বলা আছে। আমরা ধারা 301টা পড়বো, দেখেন এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, আপনাদের প্রশ্নের অংশ না, আবার জানতে হবে। ধারা 301, এবার আপনাদের 301 ধারা থেকে প্রশ্ন আসছে প্রিলিতে। ওই যে অমুক তার স্ত্রীর হত্যার অভিপ্রায় নিয়ে আক্রমণ করছে, কিন্তু স্ত্রীর করেছিল শিশু, আঘাত পাইছে শিশু, শিশু মারা গেছে, এটা কি খুন হয়েছে না নিন্দনীয় নরহত্যা? এটা খুন হয়েছে। কেন? কারণ আক্রমণটা করছিল হত্যার অভিপ্রায় নিয়ে। আপনি যদি 301 ধারায় বলছেন, দণ্ডবিধির 301 ধারায় এটা হলো ট্রান্সফার অফ ম্যালিস, মানে বিদ্বেষ স্থানান্তর। আপনি যদি কাউরে হত্যা করতে চান, আমি যদি শওকত আলম সাহেবকে হত্যা করতে চাই, গুলি লেগে গেছে আরিফ সাহেবের, শওকত আলম সাহেবের হত্যা করলে যদি এটা খুন হতো, আরিফ সাহেবের হত্যা করলেও কি হবে? খুন হতো। কিন্তু যদি এরকম হতো যে এটা আমি শওকত আলম সাহেবের রাগান্বিত হয়ে আঘাত করতে গেছি, এটা নিন্দনীয় নরহত্যা হতো, তাহলে আরিফ সাহেবরে মেরে ফেললেও কি হতো? নিন্দনীয় নরহত্যা। তাহলে প্রথম জনকে যে উদ্দেশ্য ছিল সেটাই হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে ভুলক্রমে অন্য আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তবে উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তিকে হত্যা করলে যেভাবে দায়ী হতো, দ্বিতীয় ব্যক্তিকে হত্যার জন্য সেভাবে দায়ী হবে। এখন প্রথম ব্যক্তিরে যদি সে হত্যা করতে যায়, মারা গেছে দ্বিতীয় ব্যক্তি, খুন হবে নাকি?
আর প্রথম ব্যক্তিটা যদি সে নিন্দনীয় নরহত্যা করতে যেত, মারা গেছে দ্বিতীয় ব্যক্তি, তাহলে কি হয়েছে? নিন্দনীয় নরহত্যা। বুঝছেন? তাহলে 301 খুনও হতে পারে, নিন্দনীয় নরহত্যাও হতে পারে। আর 301 কিন্তু কোনো সাবস্টেন্টিভ সেকশন না, মানে এই ধারায় কিন্তু মামলা করা যায় না। এটা হলো আপনার প্রসিডিউরাল সেকশন। আপনারা বলে দিছে যে এটা কি খুন হবে নাকি নিন্দনীয় নরহত্যা। মামলা তো 302 অথবা 304 এই হবে। বুঝেছেন? এই যে দেখেন, যেমন ক খ কে গুলি করে হত্যা করতে গিয়ে খ এর পাশে বসা গ কে গুলি করে হত্যা করে, এখানে ক খ কে হত্যা করলে যেভাবে দায়ী হতো, গ কে হত্যার জন্য কি হবে? একইভাবে দায়ী হবে। দেখি 301 আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, কি বুঝলেন? রবিউল সাহেব বলেন দেখি। 301 যদি কাউকে খুন করার উদ্দেশ্য থাকে পূর্বে যে ওরে আমি খুন করব, কিন্তু তাকে খুন না করে যে অন্য কাউকে খুন করে, সেটা হচ্ছে 301 স্যার। হয়েছে, বাট আরো বিস্তারিত বলেন, আর একটু বলেন। আরিফ সাহেব পারবেন? একটু চেষ্টা করি। বলেন। স্যার, সকল খুনই খুন নয়, প্রথমে ওইটা হবে নিন্দনীয় নরহত্যা। সকল খুনি খুন নয় অনেক। বলেনি স্যার, প্রথমে হবে ওটা নিন্দনীয় নরহত্যা, তারপরে হচ্ছে খুন। তো আমাদের 299-তে না, 301 তো পরে আসতেছে স্যার। বলেন, বলেন। 299-তে আমাদের নরহত্যার সংজ্ঞা দিছে, আর 300 খুনের সংজ্ঞা দিছে, সংজ্ঞার চ্যাপ্টার শেষ। এরপরে স্যার 300-তে 304 দেশে নরহত্যার শাস্তি, আর 302 দেশে খুনের শাস্তি। এই কয়টার মাঝামাঝি আছে 301। এই 301-এ যেটা বলছে স্যার, যদি আমি কোনো খুনের অভিপ্রায় জ্ঞান নিয়ে যদি কাউকে খুন করতে যাই, তাহলে দেখা গেল যে দুই বন্ধু হাঁটতেছে, আমি প্রথম রহিমকেই টার্গেট করে খুন করতে গেছি, করিমকে না। কিন্তু রহিম, যখন আমি খুন করতে গেছি, রহিম মাথা নিচু করছে, নিচু করলে করিমের গলায় কোপ লেগে গেছে, করিম মারা গেছে। কিন্তু আমার তো জ্ঞান আর অভিপ্রায় দুটোই ছিল যে আমি ওকে খুন করবই। অতএব ও টের পাইয়ে নিচে হয়ে গেছে আর ওর গলায় কোপ লেগে গেছে, তাহলে সাইডে খুন বলে গণ্য হবে। এই হলো 301। না, সলিম তো আনম্যারিড, ও তো কোন মাই অপেক্ষায় রয়েছে। আর যদি তাকে আপনি নিন্দনীয় নরহত্যা করতে যেতেন, মারা গেছে আর একজন, তাহলে সেটা কি হতো? নিন্দনীয় নরহত্যা। দেখেন, আমরা এখন পড়বো 303 ধারা। এই ধারাগুলো আমাদের প্রশ্নের অংশ না, বাট জানতে হবে। ধারা 303, যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করে, তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউরে হত্যা করে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড 303 ধারায়। অর্থাৎ যদি কারো বিরুদ্ধে 303 ধারায় মামলা হয়, হয় সে মৃত্যুদণ্ড পাবে, নাইলে খালাস পাবে। এটা ছাড়া আর কোনো অপশন নাই। বুঝেছেন? ধন্যবাদ। জেলখানার ভিতরে করতে পারেন, বাইরে করতে পারেন। দেখা গেল যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তি জেলের ভিতরে আছে, জেলের ভিতরে মারামারি লেগে একজনকে কি করছে? হত্যা করছে। আর যাবজ্জীবন কারাদণ্ড দিছে, সে ধরাই পড়ে নাই, পলাতক ছিল, আর এক জায়গায় হত্যা করছে। বুঝছেন? এই অনলাইনে কে যেন প্রশ্ন করতে যাচ্ছেন, কি প্রশ্ন আছে কাইন্ডলি বলেন। Assalamualaikum sir. Sir, 301 के transfer of malice না transfer of responsibility? ট্রান্সফার অফ ম্যালিস, বিদ্বেষ। আচ্ছা জি, Assalamualaikum sir, thank you. তো তাহলে আমরা 303 পড়া শেষ, বুঝতে পারছেন? 300, এখন আমরা দুইটা ধারা পড়বো। অবহেলা জনিত মৃত্যু, অবহেলা, ডাক্তারের অবহেলা 304 ক, বা আপনার অবহেলা। আমরা এই জায়গায় শুধু বলি যে 304 ক ডাক্তার রোগী মেরে ফেলছে, 304 কতে মামলা হয়। এখন শুধু ডাক্তারের অবহেলা না, আমার আপনার অবহেলাও থাকতে পারে। ধরেন আমি নিয়ম নীতি অনুসারে গাড়ি চালাইছিলাম, বাইক চালাইতেছিলাম, হঠাৎ করে একটা লোক আমার সামনে এসে গেছে, আমার কোনো দোষ নাই, তার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হওয়ার পরে
তার রক্তক্ষরণ শুরু হয়েছে, কিন্তু আমি তারে ডাক্তারের কাছে নেই নাই, এবং ওই জায়গায় রক্তক্ষরণের কারণে সে মারা গেছে, বাট আমি যদি তাকে ডাক্তারের কাছে নিতাম তাহলে সে মারা নাও যেতে পারতো। তাহলে এই জায়গায় ডাক্তারের অবহেলা না, এই জায়গায় কার অবহেলা? আমার অবহেলা। বুঝছেন? তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে 304-এর ক। এই যে দেখেন, কোন ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তা যদি শাস্তিজনক নরহত্যা না হয়, মানে মৃত্যু ঘটাইছে এবং সেটা নিন্দনীয় নরহত্যা হচ্ছে না। আমি গতকাল বলছিলাম যে নিন্দনীয় নরহত্যা মায়ের পেটের মধ্যে শিশু থাকলে সেটা নিন্দনীয় নরহত্যা হয় না, ডাক্তার মেরে ফেললে নিন্দনীয় নরহত্যা হয় না, তারপরে বেপরোয়া ভাবে গাড়ি চালায় মারা গেলে কি হয় না? নিন্দনীয় নরহত্যা হয় না। মনে আছে? ঠিক। তো তাহলে কারো মৃত্যু ঘটায় তা যদি শাস্তিজনক নরহত্যা না হয়, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। দেখছেন? তাহলে সাজা কত? 5 বছর। এবং এই জায়গায় লেখা আছে দেখেন, আমলযোগ্য, মানে ডাক্তারের বিরুদ্ধে মামলা করার সাথে সাথে ওনারে ধরে নিয়ে আসবে। আবার জামিন যোগ্য, জামিন চাওয়ার সাথে সাথে কি জামিন দিবে? আপোষ অযোগ্য, আপোষ করা যাবে না। আপোষ কোর্টের বাইরে হবে, বাট অফিসিয়ালি আপোষ করা যাবে না। এবার আসেন আমরা ধারা 304-এর খ। কোন ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে জনপথে যান চালিয়ে, দেখেন এখানে ইংরেজিতে শব্দটা ব্যবহার করছে পাবলিক ওয়ে। পাবলিক ওয়ের বাংলা প্রতিশব্দ জনপথ হয়, রাজপথ হয়। বুঝছেন? ইংরেজিতে কি ব্যবহার করছে? পাবলিক ওয়ে। তাহলে জনপথে যান চালিয়ে বা অশ্বারোহণ করে, অশ্বারোহণ ঘোড়ার গাড়ি, নিন্দনীয় নরহত্যা নাই এমন মৃত্যু ঘটালে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে ড্রাইভার সাহেব যদি বেপরোয়া ভাবে গাড়ি চালায়, বা আরিফ সাহেব ধরেন ঘোড়া কিনছে একটা, উনি ওনার ওই বাসা থেকে ঘোড়ায় আসছে খানলো একাডেমিতে, ঘোড়ার নিচে পড়ে যদি কেউ মারা যায় তাহলে মামলা হবে 304-এর খ। 304-এর খ। শাস্তি হবে কত? 3 বছর। শাস্তি হবে 3 বছর। দেখেন, আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষ অযোগ্য। ঠিক আছে? এখন ড্রাইভার মেরে ফেললেই যে অবহেলাজনিত মৃত্যু হবে তা না। ড্রাইভার যদি ইন্টেনশনালি মারে, গাড়ি চাপা দেয় না, ইচ্ছা করে গাড়ি চাপা দিলে সেটা কিন্তু খুন। অবহেলা থাকলে কি? অবহেলাজনিত মৃত্যু, কিন্তু ইচ্ছাকৃত ভাবে হইলে খুন। বুঝেছেন? নেন ওনার একটু, আবার নির্মল সোনারে একটু এই মাইক্রোফোনটা দিন। 304-এর ক আর 304-এর খ। 304 ক আর খ কি বলবেন? ক আর খ। ক আর খ। ক আর খ। খ। ঠিক আছে? 304-এর ক আর খর ভিতরে পার্থক্য হলো, যদি ডাক্তার মেরে ফেলে বা আমার আপনার অবহেলার কারণে মৃত্যু হয় তাহলে হলো ক। বুঝেছেন? আর আমরা যদি গাড়ি চালাইতেছিলাম, অবশ্যই আমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, একজনে মেরে ফেলছেন, ওটা কিন্তু খুন। বুঝেন কিনা? আবার ড্রাইভিং লাইসেন্স আছে, একজনে ইচ্ছা করে মেরে ফেলছেন, কি খুন। কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে, আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু ওই জায়গায় আমার অবহেলায় গতি ছিল, ধরেন ওই জায়গায় সর্বোচ্চ গতি 60, আমি চালাচ্ছি 80-তে, এবং আমার একটু ওই জায়গায় নেগলিজেন্স আছে, তখন সেটা হবে 304-এর খ। বুঝছেন নির্মল? তাহলে ড্রাইভারের ক্ষেত্রে 304-এর খ, ডাক্তার বা অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে 304-এর কত? ক। বুঝছেন? স্যার 304-এর ক তাহলে বোঝাচ্ছে যে কোনো কার্য, আর এই খতে বোঝাচ্ছে যে মানে বিপ্লব, মানে কোনো গাড়ি যান চালিয়ে। ড্রাইভারের অবহেলা নাই, অবহেলা নাই, তাহলে তো দায়িত্ব নিয়ম মানে চালাচ্ছিল, নিয়ম মানে চালাইলে তো ওই যে জেনারেল এক্সেপশনে সে অব্যাহতি পাবে। বুঝছেন? আর যদি সে ইন্টেনশনালি কাউরে গাড়ি চাপা দেয় তাহলে সেটা কি হবে? খুন। এর জন্য এটা ভাবার উপায় নাই যে গাড়ি চাপা দেই তাহলে আবার শাস্তি কম হবে না। আচ্ছা, বুঝছেন নির্মল? ধারা 304-5 দেখেন, সলিমুল্লাহ সাবধান। 305, সরি। যদি কোনো ব্যক্তি 18 বছরের কম বয়স্ক, উন্মাদ, পাগল, নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে এবং যে ব্যক্তি এমন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ আপনি এমন একজন ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন যার বয়স 18 বছরের কম, অথবা সে হলো
পাগল, উন্মাদ বা অপ্রকৃতস্থ। তাহলে সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ শাস্তি হবে 305 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কত 10 বছর। বুঝছেন? ধারা 306 দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং প্ররোচিত ব্যক্তি আত্মহত্যা সংগঠন করলে, এই যে আত্মহত্যা যারা প্ররোচনা দিচ্ছেন এটা হলো সাবালক ব্যক্তি। কি বলেন? সাবালক। যদি আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং আত্মহত্যা সংগঠন করলে প্ররোচনা দানকারী ব্যক্তি যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে সলিমুল্লাহর জন্য 305 আর 306 ধারা, কাউরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া যাবে না। সলিমুল্লাহ, দেখা গেল তার সলিমুল্লাহ একটা মেয়ের ভালোবাসে, হ্যাঁ এই মেয়েটার বয়স এখনো হয় নাই। হ্যাঁ, এই যে মাইক্রোফোন দিয়ে বলেন। এখন সলিমুল্লাহ যে মেয়ের ভালোবাসে, হ্যাঁ সে তারে বলছে তোমার একটু বয়স হোক বিয়ে করবানি, হ্যাঁ ওর তো পরিপূর্ণ বয়স হয় নেই। হ্যাঁ ও কইছে যদি বিয়ে না করো আমি এখন আত্মহত্যা করব। হ্যাঁ তাহলে এই দায়ভার কি সলিমুল্লাহ নেবে? কারণ সে মেয়ে তো আত্মহত্যা করছে। হ্যাঁ অবশ্যই। তাহলে 305 ধারা, হ্যাঁ, তাহলে সলিমুল্লাহর বিরুদ্ধে 305 ধারা। ও, মেয়ে যদি সাবালিকা হয়, 18 বছরের বেশি হয়, তাহলে সলিমুল্লাহর বিরুদ্ধে কত ধারা? 306 ধারা। আচ্ছা দেখেন, আমরা চলে আসি অ্যাটেম্প টু মার্ডার, ধারা 307, খুনের উদ্যোগ, অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার এ হেলাল, এত কাশি হলো কেমনে? দেখেন 307, খুনের উদ্যোগ, অ্যাটেম্প টু মার্ডার। খুনের উদ্যোগের জি আচ্ছা দেখেন, অপর কোন ব্যক্তিকে হত্যার উদ্যোগ নাই। একজন ব্যক্তি যদি অপর ব্যক্তির হত্যার উদ্যোগ নেয়, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা করলেন 10 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। শুধু হত্যার উদ্যোগ নিছে। ধরেন আপনারা অবগত আছেন, ডোনাল্ড ট্রাম্পকে একজন গুলি করছে। এখন ডোনাল্ড ট্রাম্প ধরে সরে গেছেন, কোনো আঘাত টাঘাত কিছু পাই নাই, কিন্তু গুলি করছে। তাইলে এই যে শুধু উদ্যোগ নিল, ওই লোকের শাস্তি হবে 10 বছর। কত বছর? 10 বছর। এরপর দেখেন, অপর কোন ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। ওই যে ডোনাল্ড ট্রাম্পে গুলি করছে, কানে লাগছে, আঘাত পাইছে, তাহলে যে এই কার্যটি করেছে তার শাস্তি কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। যাবজ্জীবন কারাদণ্ড বা কি 10 বছর। বুঝছেন? তাহলে আঘাত না লাগলে শুধু 10 বছর, আর আঘাত করলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। এবার দেখেন, যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয়, মানে যিনি হত্যার উদ্যোগ নিছে অলরেডি তিনি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি, তাহলে এবং আঘাত করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে শুধু উদ্যোগ নিছে 10 বছর, আঘাত করে উদ্যোগ নিছে যাবজ্জীবন 10 বছর, আর আঘাত করে উদ্যোগ যদি নেয় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি, তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। বুঝেছেন? তাহলে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি কাউরে খুন করে, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড 303। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত যদি কাউকে হত্যার উদ্যোগ নেয় এবং কাউরে আঘাত করে, তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নট একমাত্র মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কত? 10 বছর। বুঝছেন? এই যে দেখেন উদাহরণ, ক খ কে খুনের উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি করে যে অবস্থায় মৃত্যু অনুষ্ঠিত হলে ক খুনের দায়ে দোষী সাব্যস্ত হবে। ক এই ধারায় কি হবে? দণ্ডিত হবে। আমরা এখানে চলে আসি ধারা 308, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। কিসের উদ্যোগ? নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। দেখেন, আপনি যদি কাউরে পূর্ব পরিকল্পিত উপায়ে হত্যা করতে গেছেন, পারেন নাই, এটা হলো খুনের উদ্যোগ।
আর যখন একজন আপনারে বাজে কথা বলছে, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, আজে বাজে কথা বলছে, আপনি তারে মারতে গেছেন কিন্তু পারেন নাই, এটা হলো নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। ধরেন আরিফ সাহেব এমন একটা বাজে কথা বলছে, রথিন সাহেবের হাতে ছিল বেলচা, বেলচা নিয়ে আরিফ সাহেবরে আঘাত করতে গেছে, আরিফ সাহেব আবার কুংফু ক্যারাটে জানে, উনি সরে গেছে। তাহলে এই জায়গায় রথিন সাহেব কিসের উদ্যোগ নিছে? নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নেয়, যা খুন বলে বিবেচিত হবে না, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ডে, অর্থদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে শুধু নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিলে সাজা কত? 3 বছর। আর তবে উক্ত উদ্যোগের ফলে দ হয়ে গেছে, উক্ত উদ্যোগের ফলে যদি কোনো ব্যক্তি আঘাত পায়, আরিফ সাহেবের হালকা আঘাত লেগে গেছে, তাহলে রথিন সাহেবের শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড। তাহলে যেটা আমরা সবাই জানি যে অ্যাটেম্প টু মার্ডার 307, বাট অনেকেই জানি না যে অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড কত ধারা? 308। আঘাতপ্রাপ্ত হলে 7, আঘাত না হলে কত? 3। আঘাতপ্রাপ্ত হলে 7, আঘাত না হলে 3। নিন্দনীয় নরহত্যা কখন হয়? হোসেন মোল্লা, আপনি বলেন, একটা উদাহরণ দেন নিন্দনীয় নরহত্যার। এই মাইক্রোফোন নেন, ধরেন। স্যার, আমি সিঁড়িতে ওঠার সময় আমার ওই যে পবলু আর আমি একসাথে উঠতেছি, ওঠার সময় পবলুর পিছন দিয়ে গাইতেছে, গাই দিলি আমার হাতে ছিল বেলচা, ওই বেলচা দিয়ে দিয়েছি পবলুর ওই গলা জলায় বাড়ি, কিন্তু পবলু হচ্ছে কি ওই আস্তে গেটে সরাই দিলে সাথে ছিল আশাফুলের মাথা লেগে গিয়েছে, এনে আশাফুল ওই জায়গায় মারা গেছে। মারা গেছে। মাশরাফুল মারা গেলে এটা নিন্দনীয়, পবলু মারা গেলে যেরকম নিন্দনীয় নরহত্যা হতো, আশরাফুল মারা গেছে নিন্দনীয় নরহত্যা 301। ঠিক আছে। আর এখন আপনি পবলুরে বাড়ি দিচ্ছেন, পবলু সরে গেছে, দেয়ালে বাড়ি লাগছে, জি। পবলুর বাড়ি লাগে লাগে নাই, নাই। তাহলে আপনি নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিছেন, শাস্তি 3 বছর। আর যদি পবলু সরতে গেছিল বাট হালকা লেগে গেছে, কান কেটে গেছে, কান পেয়ে গেছে, তাহলে শাস্তি 7 বছর। 7 বছর। বুঝছেন? কালকে আমাদের প্রিলিতে একজন আসছে, উনি এক মহিলা, উনি বলতেছে যে পবলু আপনার কাছে পড়ে, আপনার নাম ধরে ধরে ডাকতেছে, কিন্তু আপনার তো জুনিয়র হবে। এখন আমি অবাক হচ্ছি, যে বললাম যে এই পবলু কি আপনার সাথে পড়তো? না, আমার ভাগ্নি জামাই। হয়ে গেছে কাজ। আচ্ছা, আচ্ছা দেখেন না, আচ্ছা দেখেন, সমস্যা এক, এই জায়গায় অনেকগুলা সমস্যা আছে, এগুলা ধৈর্য ধরে পড়তে হবে। এবং আমি আবারও বলি, আপনারা কিন্তু এই নিন্দনীয় নরহত্যা, খুন, জেনারেল এক্সেপশন এর একটা সমস্যা পাবেন 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 and পাবেন, এবং এইগুলা কখনো মুখস্থ করে লেখা যায় না। আপনি যা বুঝছেন সেই আঙ্গিকে আপনার ওই জায়গায় আলোচনা করতে হবে। আর যিনি 100% কমন ফেলাই দিবে বা 100% কমন আপনাদের দিত, সে এখন জেলে আছে, ওই ল ডক্টর। আমরা তো পারবো না, আমরা বলতে পারবো না যে এটা 100% আসবে। দেখেন, সমস্যা এক, দেখেন, চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছুড়লো, হাঁস চুরি করতে গেছে হাঁস, উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা ক্ষয়ের মৃত্যু ঘটলো। গুলি করছিল হাঁস রে, লেগে গেছে চুলা হাঁসের ব্যক্তি আর কি। আচ্ছা, ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল। এখন যে গুলি করছে সে অ্যাকচুয়ালি জানতো না যে ঝোপের আড়ালে অমুক আছে। এখন প্রশ্ন হলো, উক্ত ঘটনাটিতে ক কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। প্রশ্নে যতটুকু হয়েছে, ক কোনো অপরাধ করে নাই, কারণ সে তো আর ওই লোকরে গুলি করে নাই। তবে
যদি এরকম হতো যে গুলি করার পরে আপনার ওই লোক আরো কিছুক্ষণ বেঁচে ছিল, কিন্তু ক তারে ডাক্তারের কাছে নেয় নাই, তাহলে ক দণ্ডিত হতো 304-এর ক, 304-এর ছয় জায়গা বিস্তারিত পড়লাম না, আপনারা কি পড়ে নিয়েন রিডিং। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন, নেন। জোপের আড়ালে ছিল এবং গুলি করছে হাসছে, কিন্তু লাগছে জুলহাসের, কিন্তু জুলহাস যে ওইখানে 1 ঘন্টা পর্যন্ত ছটফট করতেছিল। এখন এটা তো প্রশ্নে উল্লেখ না যে 1 ঘন্টা প্রশ্নে তো বলে নাই, আমি বলছি যদি থাকে তাহলে সেটা হবে। না, আমি বলছি যে যদি আমি প্রশ্নে আসে যে 1 ঘন্টা মধ্যে ছটফট করছে, কিন্তু জুলহাস কি দেখছে কি দেখে নাই, তাহলে আমাকে ব্যাখ্যা দিতে, যদি দেখে থাকে হ্যাঁ তাহলে 304-এর পথে। হ্যাঁ জি স্যার, এটা দেখেন সমস্যা 2 দেখেন, এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়, সলিমুল্লাহ বেঁচে গেছে। এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে কি বেঁচে যায়। এ কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে উক্ত অপরাধের নাম এবং সর্বোচ্চ দণ্ড কি? এটা হলো আত্মহত্যার প্রচেষ্টা, 309 ধারায়। আপনাদের ভাইবা পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে বলেন কোন অপরাধ করলে শাস্তি নাই কিন্তু ব্যর্থ হইলে শাস্তি আছে? আত্মহত্যার প্রচেষ্টা, এটার শাস্তি হলো 309 ধারায় 1 বছর বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয়। সো যেভাবে আছে রিডিং করে পড়ে নিবেন। সমস্যা 3-এ আসেন। জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে এ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জেড বলে যে এর সাক্ষ্যের একটি শব্দ বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট সাহেব বলছে যে সাক্ষী সাহেব আপনার একটা কথাও বিশ্বাসযোগ্য না, এ স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। উক্ত বক্তব্যের দ্বারা এ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জেড কে কি করে? হত্যা করে। এ কি ধরনের অপরাধ করেছে বলেন? এটা ম্যাজিস্ট্রেটকে হত্যা করছে উত্তেজিত হইয়া। সরকারি কোন কর্মকর্তার উত্তেজিত হয়ে হত্যা করলে কি হয়? খুন হয়। 300 ধারা প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম। সব বিস্তারিত পড়ে নিবেন। সমস্যা 4-এ আসেন। এ বি এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বি এর তল পেটে লাথি দেয়। আগে থেকে কথা কাটাকাটি হচ্ছিল, ফলে বি তাৎক্ষণিকভাবে মারা যায়। এ কোনো অপরাধ করছে কিনা? কথা কাটাকাটি, সাডেন ফাইট। আপনি হয় ব্যতিক্রম প্রথমে ফেলবেন, নাহলে চতুর্থতে ফেলবেন, বুঝছেন? গ্রেভেন সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত, নাহলে কি আকস্মিক কলহ। তাহলে এটা কি খুন হয়েছে? কি হয়েছে? নিন্দনীয় নরহত্যা। যদি স্যার এই কথা কাটাকাটি আগে একটা কথা থাকতো, একটা কথা হচ্ছে যে এ বি এর সাথে পূর্বের আবার বলেন, শুরুতে বলেন। স্যার এই কথা কাটাকাটির আগে যদি একটা কথা থাকতো, সেটা হচ্ছে এ বি এর সাথে পূর্বের শত্রুতার জের ধরে এক পর্যায়ে পূর্বের শত্রুতার জের যদি থাকতো তাহলে তো খুন হইতো। তার মানে তার তো পূর্ব পরিকল্পনা আছে। প্রথম ব্যতিক্রমের সাথে প্রথম অনুচ্ছেদ ইন্টেনশন বা অভিপ্রায়ের সাথে কি মিলে যায়? বুঝছেন? সমস্যা 5 দেখেন। এই আজাদ সাহেবের বাসা আপনার বাসার কাছে না? কোন একটি আঘাতেই মারা যেতে পারে। জেড এমন একটি রোগে ভুগছে, মানে জেড এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে হালকা আঘাতে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে। এরূপ অবস্থায় এ একদিন জেড কে আঘাত করে, ফলে জেড এর মৃত্যু ঘটে। যদিও এরূপ একটি মাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না। জেড এর এমন রোগ বিষয়ে অবগত থেকে এ আঘাত করে থাকলে সে কি অপরাধ করেছে? আর রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে কি অপরাধ করেছে? যদি অবগত থেকে আঘাত করে খুন, অবগত না থেকে আঘাত করলে কি? হত্যা। ওই যে দ্বিতীয় অনুচ্ছেদ জ্ঞান, মনে আছে? বুঝছেন? এখন এই সকল প্রশ্ন যেরকম মার্ক আছে সেইভাবে লিখবেন। যদি 5 থাকে তাহলে একটু বিস্তারিত লিখবেন ওই সময়ের মধ্যে। আবার বলে দিই,
কতটুকু লিখবেন এটা নির্ভর করে প্রশ্নের মার্কের উপরে। যদি 5 থাকে 10-12 মিনিট লিখবেন এবং 10-12 মিনিটের মধ্যে যতটুকু লেখা যায় ওইটুকু লিখে ফিনিশিং দিয়ে শেষ, বেশি লেখা যাবে না। সমস্যা 6 আসেন। এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানে, কিন্তু ওয়াই তা জানে না। এক্স জানে যে ঝোপের আড়ালে জেড আছে, কিন্তু ওয়াই জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রবৃত্ত করেন। ওয়াই রে বলছে যে ঝোপের প্রতি গুলি ছোড়ো, দেখি তোমার তোমার এইম কেমন, দেখি তাক আছে কিনা। ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। দ্য পেনাল কোড অনুসারে বর্ণিত অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখুন। এই জায়গা ওয়াই কোনো অপরাধ করে নাই, আর এক্স করছে খুনে সহায়তা। খুনে সহায়তা, বুঝছেন? এইভাবে লিখে দিবেন, রিডিং পড়বেন, তাহলে একটা ধারণা হবে। সমস্যা 7 আসেন। এক্স ওয়াই এর একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখিটির উদ্দেশ্যে গুলি ছুড়লো। গুলিটি ঝোপের আড়ালে থাকা ওয়াই এর গায়ে লাগে এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। এক্স জানতো না যে ওয়াই ঝোপের আড়ালে আছে, এক্স জানে না যে ঝোপের আড়ালে সে আছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ডাক্তার মন্তব্য কলমে লেখেন যে যথাযথ প্রতিকার বা নিপুণ চিকিৎসায় ওয়াইয়ের মৃত্যু নিবারণ করা যেত। এক্স এর দায় নিরূপণ করুন। প্রথমত এক্স এর কোনো অপরাধ হয় নাই, আর এক্স যদি জানতো যে ঝোপের আড়ালে সে মানে গুলি খাওয়ার পরে চিৎকার করছে, এক্স জানছে যে অমুক আত্মচিৎকার করতেছে, ওই মুহূর্তে যদি জানতো তাহলে এটা হতো 304 ক। আর না জানলে কোনো অপরাধ হয় নাই। তো মোটামুটি ওই 3 জনের হত্যা, খুন এবং 304 ক আলোচনা করে দিবেন। 8 নাম্বার দেখেন, এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়ে, যা জেড এর গায়ে লাগে এবং জেড মারা যায়। ওই জেড কেটে এক্স লেখেন, এক্স হবে। এক্স এর গায়ে লাগে এবং কি এক্স মারা যায়, জেড হয়ে লেখা হয়েছে, হবে কি এক্স। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছে কিনা? করে নাই। একবারে পুলিশকে নিরপরাধ বানাইলেন কে? যুক্তি দেন, বলেন। এই মাইক্রোফোন দিন ওনার, নেন। সে করছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল না যে গুলি করে তাকে হত্যা করবে, কিন্তু সে গুলি করছে, গুলি এমন করে লাগছে যে সে মারা গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল না। কত দ্বারা প্রতি পাবে? এটা হচ্ছে স্যার যে আপনার পুলিশ কর্মকর্তা কি আইনগত দায়িত্ব পালনে হত্যা করতে পারে? তার আইনগত, সে যদি সরল বিশ্বাসে করে তাহলে তো সেটা নিন্দনীয় নরহত্যা হবে। কোনো অপরাধ করে নাই সেটা তো বলা যায় না। আর সে মৃত্যু ঘটাইতে পারতো কখন? যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য আসামি ছিল। সে তো চোর, চোরের শাস্তি কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড? না। তাই তারে গুলি করলে সে যদি কি যায়, মারা যায়, তাহলে পুলিশ তো 300 ধারার 2য় অংশের 3য় ব্যতিক্রম, সরকারি কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে যদি কোনো তার উপর যে ক্ষমতা আছে সেটা অতিক্রম করে যদি কারো হত্যা করে, সেটা নিন্দনীয় নরহত্যা হবে, সেটা কি হবে না, খুন হবে না। তাহলে এটার আলোচনা হবে 300 ধারার 2য় অংশের মানে ব্যতিক্রম অংশের 3য় ব্যতিক্রম। কি রতনী সাহেব? পুলিশে ক্ষমতা দেয় না আমারা। মাহমুদ সাহেব, কি প্রশ্ন আছে বলেন। স্যার 7 নম্বর সমস্যাটায় স্যার ওইখানে যে স্যার এক্স ওয়াই এর পাখি হত্যা ও চুরি করার জন্য গুলি করলো, ওইখানে কোনো অপরাধ হয় নাই স্যার এক্স এর? হত্যা ও চুরি যে করবে পাখিটা। আপনি যদি লিখতে চান মারা গেছে, এই জায়গায় মারা যাওয়া গেছে, একজন মারা গেছে, মারা যাওয়া কোনো অপরাধ হয় নাই। আর চুরির জন্য যে গুলি করছে বড় যে চুরির উদ্যোগ হইতে পারে, কিন্তু এই যে মারা গেছে, মারা যাওয়াটা কোনো অপরাধ হয় নাই। হ্যাঁ, সিদ্ধান্ত অনেক কথা বলা আছে, আপনি অপরাধ করতে পারেন, না করতে পারেন, যা অনেক কিছু লেখা যায়। বুঝতে পারছেন? আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিবেন। সমস্যামূলক প্রশ্ন 10 জন, ধরেন একটা মামলা যদি আপনি 10 জন উকিল সাহেবের কাছে যান, 10 জন উকিল সাহেব ড্রাফট করলে 10 রকম হবে। বুঝছেন? এখন আপনি কি লিখলেন, ভুল লেখেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার ব্যাখ্যা থাকতে হবে।
ময়দা নি ময়দা দিয়ে কি বানাবে না জিনিসটা তো ময়দা ময়দা দিয়ে যা বানাবে এটা নাম দেবে সন্দেশ রসুন আচ্ছা আমরা 9 নাম্বার প্রশ্ন দেখি, দেখেন 9 নাম্বার। এই সমস্যামূলক প্রশ্ন দেখে ভয় লাগে কার কার বলেন দি, হাত তোলেন। এটা দেখো আগে হ্যাঁ এটা আগে লেখা এটা ভয় লাগে, এইগুলো আরো মুখস্থ করা লাগে না, ওই জায়গায় যে আমি যা বুঝছি আমার মতো করে দেখা দেব। আর অনেকে মনে মনে ভাবেন যে কি যে জ্বালা আসলো, দরকারি 50টা প্রশ্ন মুখস্থ করে যাব, হুবহু ভাববে লিখে দিয়ে আসবো, এই চিন্তা আসে অনেকের মনের মধ্যে। আচ্ছা সমস্যা 9 আসেন, দেখেন। একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ ও আবেগপ্রবণ অবস্থায় দেখতে পায়। সে আন্ডারলাইন করেন, সে রাগান্বিত হইয়া উঠে এবং উভয়কে দাওয়ের আঘাতে হত্যা করে। বলেন তো এই যে রাগান্বিত হইয়া, সে কি আগে থেকে জানতো যে তাদেরকে দেখতে পারবে? তাহলে এই যে গ্রেভেন সাডেন প্রভোকেশন, উত্তেজিত হয়ে দুইজনকে হত্যা করছে, এটা কি খুন হইছে না কি হইছে? নিন্দনীয় নরহত্যা। এবং বেপরোয়া ভাবে ট্রাক চালাইয়া বাড়ি হতে বাহির হইয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দিয়ে দেয়। মহিলা ধরেন আস্তে আস্তে হাঁটতেছিল, গাড়ির সামনে পড়ে গেছে, তাহলে ওই মহিলারে চাপা দিছে। তাহলে এই জায়গা মহিলারে চাপা দেওয়াও নিন্দনীয় নরহত্যা হয় নাই, খুন হয় নাই। এটা হচ্ছে 304 খ, 304 খ, কারণ সে বেপরোয়া ভাবে চালাচ্ছিল। আর ওই মহিলা তো আর ওই ঘটনাস্থলে ছিল না, ওই মহিলার উপর তো আর ওনার রাগ নাই, এটা বেপরোয়া ভাবে চালাইছে। এটা হচ্ছে 304 খ। তাহাকে জোড়া খুনের জন্য দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত করা হয়। ওনার বিরুদ্ধে, ওই ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা হয়েছে, ভাই ওই যে ওনার বোন রে আর ওই ছেলেটাকে মারার জন্য 302 ধারায়। এবং রাস্তায় মহিলাকে চাপা দিয়ে হত্যার জন্য 304 ধারায় অভিযুক্ত করা হয়। 304 হলো নিন্দনীয় নরহত্যা, বাট অ্যাকচুয়ালি এই জায়গা হইছে হলো 302 এর জায়গা হবে 304, আর 304 এর জায়গা হবে 304 এর খ। ট্রাক ড্রাইভার তাহার পক্ষের সমর্থনের জন্য আপনার নিকট আছে। ট্রাক ড্রাইভার আপনার উকিল লাগছে, আসামির সমর্থনে আপনার যুক্তি কি হইবে, কারণ ও হেতু সহ বর্ণনা করুন। স্যার ওই একটাই বাঁচানি যাবে, আর একটাই বাঁচানি খুবই কষ্ট হবে। হ্যাঁ টাকা দাও। একটাই টাকা লাগবে, আর একটাই টাকা লাগবে না। আচ্ছা এখন ওনার বিরুদ্ধে যে 302 এ চার্জ গঠন হয়েছে, এটা কি ঠিক হয়েছে? না, এটা হবে কত? 304। আর 304 এ যে চার্জ গঠন হয়েছে এটা হবে 304 এ কত? খ, 304 এর খ। সো এখানে বিচার্য বিষয়টা একটু দেখেন যে আসামির সমর্থনে আপনার যুক্তি কি হইবে। এখানে আপনার না, আমার কি হবে? আমার লেখেন, আপনার কেটে লেখেন আমার। আসামির সমর্থনে আমার যুক্তি কি হইবে, তার কারণ ও হেতু সমূহ উল্লেখে আলোচনা করতে হবে। হেতু বুঝেন তো? ওই কারণ, হেতু মানেই কারণ। আইনানুগ পর্যালোচনা, আলোচ্য ঘটনায় ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে 2টি অভিযোগ রয়েছে, জোড়া খুনের জন্য 302 ধারায়, আর রাস্তায় মহিলাকে চাপা দেওয়ার জন্য কত ধারায়? 304 ধারায়। সো এই জায়গায় যে ব্যাখ্যা আছে এটা পড়লে আপনারা একেবারে ঠান্ডা মাথায় পড়বেন, সব বুঝে যাবেন, সমস্যা নাই। আর না বুঝলে আগামীকাল এসে আমাকে জানাবেন। সমস্যা 10, 11 এগুলা যা আছে সব পড়ে ফেলবেন, পড়ে যদি কোনো সমস্যা হয় আগামীকাল অবশ্যই আমাকে কি জানাতে হবে। আর 6 নাম্বার প্রশ্ন তো গতকালই আমরা পড়ছি না? 6 নাম্বার প্রশ্ন আমরা পড়ছি। সো আমরা আগামীকাল 7 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। আর এই যে খুনের যে হোমওয়ার্ক করে আনবেন, যত প্রবলেমেটিক প্রশ্ন আছে সব লিখে আনবেন। এই প্রবলেমেটিক প্রশ্ন যত আছে সব লিখে আমাকে দেখাবেন, আগামীকালকের হোমওয়ার্ক। আর আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। 10টা থেকে পরীক্ষা, আমরা সরাসরি 10টায় প্রশ্নপত্র পাবেন, পরীক্ষা দিবেন। এখন অনলাইনে পরীক্ষা যারা দিবেন, যদি এখন দিতে পারেন ভালো, না দিতে পারেন যখনই দেন না কেন 4 ঘন্টার বেশি দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আর অফলাইনে যারা আছেন তারা তো পরীক্ষা দিবেন। অনলাইনে যাদের খাতা দেখা হয়নি আমি দেখে দিব, সমস্যা নাই, 2-1টা হয়তো বা বাকি আছে অনলাইনে, দেখে দিব। তাহলে সরাসরি আমরা পরীক্ষায় চলে যাব। আর আপনারা হোমওয়ার্ক করবেন সবাই। হোমওয়ার্ক কিন্তু সবার পাই না আমি,
তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।